আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইন্ডাকটিভ এফেক্টের কিছু প্রশ্ন উত্তর, গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের এইচএস এক্সাম বা নেট বা আইআইটি এই সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। এই ভিডিওটাতে আসার আগে তোমরা যদি ইন্ডাকটিভ এফেক্টের আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই ওই ভিডিওগুলি দেখে নাও। তাহলে কি হবে, ওই ভিডিওগুলো দেখলে তোমাদের এই ভিডিওটা বুঝতে অনেকটাই সুবিধা হবে। তো চলো বেশি দেরি না করে এরপরে শুরু করা যাক। প্রথমেই তোমাদের যে কোশ্চেনটা আছে সেটা হলো অ্যালকিল হ্যালাইডের বন্ধনের পোলারিটির ফলে কি হয়। দেখো, অ্যালকিল হ্যালাইড বলেছে মানে এই যে মলিকুলটা, এই মলিকুলটার মধ্যে কিন্তু তোমাদের একটি হ্যালোজেন মৌল অবশ্যই উপস্থিত থাকবে, অর্থাৎ কার্বন থাকবে এবং তার সাথে একটা হ্যালোজেন অ্যাটম যুক্ত থাকবে। এই হ্যালোজেন অ্যাটম যে কোনো হতে পারে, ফ্লোরিন হতে পারে, ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে। যেহেতু এই হ্যালাইড অ্যাটমগুলির ইলেকট্রোনেগেটিভিটির মান খুব বেশি হয়, সেই জন্য এই বন্ধনজোড় ইলেকট্রনটা এই হ্যালাইডটা কিছু পরিমাণ নিজের দিকে শিফট করে রাখে। শিফট করার ফলে কি হয়, এই কার্বনের মাথায় কিছু পরিমাণ ডেল প্লাস চার্জ এবং এই হ্যালাইডের মাথায় কিছু পরিমাণ মাইনাস চার্জ তৈরি হয়। এর ফলে বাইরের থেকে যখন মনে করো কোনো মাইনাস চার্জ আসবে বা কোনো প্লাস চার্জ আসবে, তাহলে যদি আমরা ধরি যে মাইনাস চার্জ আসছে, তাহলে মাইনাস চার্জটা সহজে এই কার্বন বা এই প্লাস চার্জের উপরে সহজে অ্যাটাক করতে পারবে এবং এই যে হ্যালাইড যে আয়ন অ্যাটমটা রয়েছে এইটা আয়ন রূপে বাইরে বের করে দিতে পারবে। ফলে যে রিঅ্যাক্টিভিটি হয় সেটা কিছু পরিমাণ বেড়ে যায়। কিন্তু অ্যালকেনের ক্ষেত্রে আমরা যদি দেখি, অ্যালকেনের ক্ষেত্রে কি হয়, অ্যালকেনের ক্ষেত্রে আমরা সি সি বন্ধন দেখতে পাওয়া যায়। যেহেতু এখানে দুটো একই ধরনের অ্যাটম উপস্থিত আছে এবং এদের ইলেকট্রোনেগেটিভিটির মান সমান, সেই জন্য এই সি সি বন্ধন বা অ্যালকেনের মধ্যে কোনোরূপ পোলারিটি দেখতে পাওয়া যায় না। ফলে এখান থেকে যদি কোনো মাইনাস চার্জ বা প্লাস চার্জ আসে তাহলে সহজে কিন্তু কোনো কার্বনকে অ্যাটাক করতে সহজে পারে না। তাহলে আমরা যদি বলি যে অ্যালকিল হ্যালাইড এবং অ্যালকেনের মধ্যে কার সক্রিয়তা বেশি, তাহলে আমরা অবশ্যই বলবো অ্যালকিল হ্যালাইডের সক্রিয়তা সবচেয়ে বেশি। তাহলে এখানে যদি আমাদের অপশানগুলো লক্ষ্য করি, তাহলে প্রথম যে অপশানটা রয়েছে অ্যালকেনের থেকে সক্রিয়তা বেশি, এই অপশানটা হবে কারেক্ট অপশান। এরপরে তোমাদের যে কোশ্চেনটা আছে সেটা হলো ইন্ডাকটিভ এফেক্টের দ্বারা প্রভাবিত হয়। ইন্ডাকটিভ এফেক্ট তার মানে হলো কোনো একটা মলিকুলের মধ্যে যে কোনো একটা অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটির মান বেশি থাকে এবং ওই যে মলিকুলটা, ওই মলিকুলটার মধ্যে পোলারিটির সৃষ্টি হয়। দেখো, যদি মনে করো আমরা এই এক্সাম্পলটা নিই, সি এবং এক্স বন্ধন। এই সি এক্স বন্ধনের মধ্যে আমি আগেই বললাম যে একটা হবে ডেল মাইনাস আর একটা হবে ডেল প্লাস। এখানে ক্ষেত্রে কীভাবে হয়, এই যে বন্ধন জোড় ইলেকট্রনটা রয়েছে কিছু পরিমাণ এক্সের দিকে শিফট করে যায় এবং এক্সের দিকে যখনই বন্ধন জোড় ইলেকট্রনটা শিফট করে যায় তখন এই কার্বনটা কিছু পরিমাণ এই এক্সের দিকে সরে চলে আসে। ফলে এই যে বন্ধনটা, এই বন্ধনটা কিছু পরিমাণ আগের থেকে ছোট হয়ে যায়। ছোট হওয়ার ফলে তাহলে বন্ধন দৈর্ঘ্যের যে চেঞ্জ, এই বন্ধন দৈর্ঘ্যের চেঞ্জ কিন্তু হয়। এরপরে আমরা তারপরের অপশানটা যদি দেখি, দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট। এখানে দেখো দুটো যে অ্যাটম রয়েছে, এই যে দুটো অ্যাটম রয়েছে, এই দুটো অ্যাটমের মধ্যে প্লাস এবং মাইনাস চার্জের মধ্যে একটা সেপারেশন তৈরি হয়েছে, অর্থাৎ একটা ডাইপোলের সৃষ্টি হয়েছে। তাহলে এখানে ডাইপোল মোমেন্টের একটা চেঞ্জ হলো, তাহলে বিয়ের অপশানটা হবে ঠিক। এরপর দেখো কার্বক্সিলিক অ্যাসিডের আম্লিকতা। দেখো, আমরা আগের ভিডিওতেই দেখেছি যে ইন্ডাকটিভ এফেক্টের ফলে কার্বক্সিলিক অ্যাসিডের আম্লিকতার চেঞ্জ হয় বা পরিবর্তন ঘটে। তাহলে 3 নাম্বার অপশানটা হবে কারেক্ট অপশান। তাহলে আমাদের যদি অল ওভার ধরা হয় তাহলে কোন অপশানটা হবে কারেক্ট অপশান, এই ডিএরটা উপরের সব কিছু কোটিং। এরপরের কোশ্চেন আছে, দেখো স্থায়ী ইলেকট্রনিক এফেক্ট হলো ইন্ডাক্টোমেট্রিক এফেক্ট, মেসোমেরিক এফেক্ট, ইন্ডাকটিভ এফেক্ট না উপরের সবকটি। এই ইন্ডাক্টোমেট্রিক এফেক্ট এই জিনিসটা কী বটে, এই ইন্ডাক্টোমেট্রিক এফেক্ট হলো এমন একটা এফেক্ট যে কোনো একটা মলিকিউলের মধ্যে ইন্ডাকটিভ এফেক্টকে ত্বরান্বিত করে, তাদের বলা হয় ইন্ডাক্টোমেট্রিক এফেক্ট। এই যে ইন্ডাক্টোমেট্রিক এফেক্টটা, এটা কিন্তু কোনো পার্মানেন্ট এফেক্ট নয়, এটা হলো একটা টেম্পোরারি এফেক্ট। তাহলে প্রথম অপশানটা হবে আমাদের ভুল অপশান। এরপরে মেসোমেরিক এফেক্ট, তোমাদের পরের ভিডিওতে অবশ্যই বলবো মেসোমেরিক এফেক্ট জিনিসটা কী বটে। তো এখানে জেনে রেখো আপাতত যে মেসোমেরিক এফেক্টটা হলো একটা টেম্পোরারি এফেক্ট। আর আমরা প্রথমেই জানি ইন্ডাকটিভ এফেক্ট এটা স্থায়ী এফেক্ট, কারণ ইন্ডাকটিভ এফেক্ট আমাদের
কোনো একটা মলিকুলের অ্যাটমের যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য সেটার উপর নির্ভর করে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কোনো একটা অ্যাটমের এটা কিন্তু ফিক্সড, এটা হলো স্থায়ী। তাহলে স্থায়ী ইএন দ্বারা গঠিত কোনো একটা প্রপার্টি বা কোনো একটা এফেক্ট অবশ্যই স্থায়ী হবে। তাহলে ইন্ডাকটিভ এফেক্ট যে অপশানটা, এই অপশানটা হবে আমাদের সঠিক অপশান। এরপরের কোশ্চেন দেখো, তড়িৎ ঋণাত্মকতা বলতে কী বোঝো? দেখো আমরা ইন্ডাকটিভ এফেক্টেই দেখেছি যে কোনো একটা মলিকুলের মধ্যে যদি দুটো ডিফারেন্ট টাইপের অ্যাটম উপস্থিত থাকে তাহলে যে অ্যাটমটার ইলেকট্রন নেগেটিভিটির মান বেশি থাকে সেই অ্যাটমটা কিছু পরিমাণ ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে। অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা হলো কত সহজে সেই ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করতে পারে। তাহলে প্রথম অপশানটা হবে আমাদের সঠিক অপশান। ইলেকট্রনকে বিকর্ষণ করা এটা ভুল অপশান, নিজে বিস্তৃত হওয়া এটাও ভুল অপশান, আর উপরের সবগুটি এটাও ভুল অপশান। তাহলে আমাদের অপশান এ হলো কারেক্ট অপশান। এরপরের কোশ্চেন দেখো, তড়িৎ ঋণাত্মকতা নির্ভর করে যোজ্যতার উপর, হাইব্রিডাইজেশনের উপর, এ এবং বি এর উপর, না কোনোটিই নয়। দেখো আমরা প্রথমেই ভিডিওতে বলেছিলাম যে যেসব হ্যালাইড আয়নগুলো আছে সেই হ্যালাইড আয়নগুলোর কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মান খুবই বেশি হয়। যেমন ধরো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই সমস্ত যে হ্যালাইড যৌগগুলো রয়েছে বা হ্যালাইড অ্যাটমগুলো রয়েছে এদের প্রত্যেকের যোজ্যতা কক্ষে 7টা করে ইলেকট্রন আছে। এরা যদি অন্যের কাছ থেকে একটা করে ইলেকট্রন নিয়ে নেয় তাহলে এদের অষ্টক পূর্তি অর্থাৎ 8টা করে ইলেকট্রন যোজ্যতা কক্ষে পূর্ণ হবে, যেটা হলো ওদের খুবই একটা স্টেবল অবস্থা অর্থাৎ স্টেবল একটা পজিশন। তাই এরা চাইবে যে অন্যের কাছ থেকে একটা ইলেকট্রনকে নিজেরা নিয়ে আমাদের নিজেদের অষ্টক পূর্তিটা হয়ে যাক। অর্থাৎ অন্যের কাছ থেকে ইলেকট্রন নেওয়ার তাদের একটা এক্সট্রা টেন্ডেন্সি থাকবে, অর্থাৎ তাদের ইলেকট্রন নেগেটিভিটির মান সেই জন্যে খুবই বেশি হয়। তাই আমরা বলতে পারি যে যোজ্যতার উপর তড়িৎ ঋণাত্মকতা নির্ভর করে। এরপরে দেখো 2 নাম্বার যে অপশানটা রয়েছে সেটাতে বলা হচ্ছে যে হাইব্রিডাইজেশনের উপর। আমরা অর্গানিকে সাধারণত 3 ধরনের কার্বন অ্যাটমের কথা জানতে পারি। একটা কার্বন হলো sp হাইব্রিডাইজড, একটা হলো sp2 হাইব্রিডাইজড, আর একটা হলো sp3 হাইব্রিডাইজড। আমরা জানি যে কার্বনের এস ক্যারেক্টার সবচেয়ে বেশি হয় তারা হয় বেশি তড়িৎ ঋণাত্মক, এবং যার এস ক্যারেক্টার সবচেয়ে কম হয় তারা হলো কম তড়িৎ ঋণাত্মক। এখানে দেখো sp হাইব্রিডাইজ কার্বনের ক্ষেত্রে এসের যে ক্যারেক্টার সেটা হবে 50%, কারণ একটা এস আছে আর এবং একটা পি আছে। এখানে দেখো sp2-র ক্ষেত্রে দেখো এস যে ক্যারেক্টারটা আছে সেটা হবে 1/3 অর্থাৎ 33.33%। আর sp3-র ক্ষেত্রে দেখো 1/4 অর্থাৎ হলো 25%। তাহলে আমাদের কনসেপ্ট অনুযায়ী আমরা বলতে পারি যে কার্বনটা sp হাইব্রিডাইজড তার তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি, অর্থাৎ হাইব্রিডাইজেশনের উপর তড়িৎ ঋণাত্মকতা নির্ভর করে। অর্থাৎ এ এবং বি দুটোই হলো কারেক্ট অপশান। তাহলে আমাদের ওভারঅল বলতে গেলে আসলে কারেক্ট অ্যান্সারটা হলো সি। এরপরে কোশ্চেন দেখো, ঋণাত্মক জারণ স্তর তড়িৎ ঋণাত্মকতার উপর কিভাবে নির্ভর করে? দেখো তোমাদের একটা এক্সাম্পল দিই, যেমন মনে করো OH গ্রুপ আর একটা হলো O মাইনাস গ্রুপ। এই দুটো গ্রুপের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রনকে আকর্ষণ ক্ষমতা কার বেশি হবে? দেখো প্রথমটার ক্ষেত্রে যে হাইড্রক্সিল যে গ্রুপটা রয়েছে সেই হাইড্রক্সিল গ্রুপে দুটো লোন পেয়ার আছে, এবং ও মাইনাস যে গ্রুপটা রয়েছে সেখানেও দুটো লোন পেয়ার আছে, এবং তার সাথে একটা এক্সট্রা মাইনাস চার্জ যুক্ত আছে। অর্থাৎ এই যে অক্সিজেন, এই অক্সিজেনের মাথায় অতিরিক্ত ইলেকট্রন ডেনসিটি আছে। তাহলে এই অক্সিজেন ও মাইনাসটার মাথায় যেহেতু অতিরিক্ত ইলেকট্রন ডেনসিটি আছে, তাহলে এ কি চাইবে যে অন্যের কাছ থেকে আমি ইলেকট্রনটা নিই এবং নিজে আরও আনস্টেবল হয়ে যাই? চাইবে না। কিন্তু এই OH-এর ক্ষেত্রে অক্সিজেনের মাথায় যেহেতু কোনো নেগেটিভ চার্জ নেই, তা সেই জন্য এই প্রথমের যে অক্সিজেনটা, এই অক্সিজেনটার মাথায় ইলেকট্রনের ঘনত্ব অনেক কম থাকে, তাই অপরের ইলেকট্রন টানার ক্ষমতাটাও এর বেশি থাকে। তাহলে আমরা বলতে পারি যে OH-এর যে ইলেকট্রন নেগেটিভিটি সেটা O মাইনাসের ইলেকট্রন নেগেটিভিটি থেকে বেশি। তাহলে বলতে পারি OH-এর
যে ইলেকট্রন টানার ক্ষমতা সেটা ও মাইনাসের থেকে বেশি। আবার তোমরা যদি দেখো যে কার ঋণাত্মক জারণ সংখ্যা বেশি, তোমরা দেখতেই পাচ্ছ যে অক্সিজেনের মাথায় একটা নেগেটিভ চার্জ আছে, তার মানে ও ঋণাত্মক জারণ স্থল অলওয়েজ ও মাইনাসের বেশি। তাহলে দেখো ইলেকট্রোনেগেটিভিটি অবশ্যই ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ঋণাত্মক জারণ স্তর, অর্থাৎ সবসময় কমে। এরপরে দেখো অ্যাসিডের ক্রমানুযায়ী সাজাও। তোমরা এখানে যদি একটু ভালোভাবে লক্ষ্য করো যে এই পার্টটা কিন্তু সব ক্ষেত্রেই সেম। অর্থাৎ আমাদের মেন ভেরি করবে বাকি যে পার্টটা আছে সেই পার্টটা। আমরা প্রথমেই যে দেখলাম যে sp হাইব্রিডাইজ যে কার্বন, সেই কার্বনের কিন্তু তড়িৎ ঋণাত্মকতা অর্থাৎ ইলেকট্রনকে টানার যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু সবচেয়ে বেশি। এখানে দেখো এই যে কার্বনগুলো রয়েছে, এই দুটো কার্বন হলো sp হাইব্রিডাইজ। এইখানে যে এই যে কার্বনগুলো রয়েছে এটা হলো sp2 হাইব্রিডাইজ। আর এইখানে যে কার্বনগুলো রয়েছে এগুলো হলো sp3 হাইব্রিডাইজড। তাহলে এই যে sp হাইব্রিডাইজড যে কার্বনগুলো রয়েছে, এই কার্বনগুলো কি করবে, ইলেকট্রনকে বেশি করে নিজের দিকে টানবে। এরপরে বেশি নিজের দিকে টানার ফলে কি হবে, এখানে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধনটা রয়েছে সহজে ভেঙে যাবে এবং হাইড্রোজেনকে সহজেই রিলিজ করবে। এরপরে তাহলে আমরা বলতে পারি যে এটা যদি 1, এটা যদি 2 আর এটা যদি আমরা 3 ধরি, তাহলে একের যে আম্লিকতা সেটা হবে সবচেয়ে বেশি। এরপরে দেখো 2 নাম্বার এবং 3 নাম্বারের মধ্যে 2 নাম্বারটা হলো sp2 হাইব্রিডাইজড। তার মানে মাঝে 2 নাম্বার যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটাতে ইলেকট্রন বেশি টানবে 3 নাম্বারের থেকে। অর্থাৎ 2 নাম্বারের ক্ষেত্রে যে হাইড্রোজেন বেরোনোর প্রবাবিলিটি বেশি হবে, অর্থাৎ 2 নাম্বার হবে তারপরে, এবং সবচেয়ে কম হবে 3 নাম্বার। HF, HCl, HBr আর HI এদের এই অ্যাসিডগুলো দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে অ্যাসিডের ক্রম অনুযায়ী সাজাও। এখানে যদি মনে করো আমরা ইলেকট্রোনেগেটিভিটি দেখি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের, তাহলে আমরা দেখব ফ্লোরিনের যে ইলেকট্রোনেগেটিভিটির মান সেটা হয় সবচেয়ে বেশি, তারপর ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। তাহলে যদি ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটির মান সবচেয়ে বেশি হয়, তাহলে HF মলিকুলের যে বন্ধনজোড় ইলেকট্রনটা রয়েছে, এই বন্ধনজোড় ইলেকট্রনটাকে বেশি পরিমাণ ফ্লোরিন নিজের দিকে আকর্ষণ করবে, এবং আকর্ষণ করার ফলে কি হয়, এই বন্ধনজোড় ইলেকট্রনটা ফ্লোরিনের মাথায় প্রায় শিফট হয়ে যায়। ফলে এই HF মলিকুলটা সহজেই H+কে বর্জন করতে পারে। আমরা জানি যে অ্যাসিড মানে হলো সেই সব যৌগগুলো যে যৌগগুলো সহজেই H+কে বর্জন করতে পারে। তাহলে আমরা বলতে পারি যে HF হলো শক্তিশালী একটা অ্যাসিড। তারপরে যদি আমরা ইলেকট্রোনেগেটিভিটির ক্রমটা দেখি, তাহলে তারপরে আসে ক্লোরিন, তারপরে অবভিয়াসলি একইভাবে HCl এর যে অ্যাসিডের স্ট্রেংথ সেটা হবে বেশি, তারপরে ব্রোমিন, আর সবচেয়ে কম হবে HI। এরপরে তোমাদের যে এক্সাম্পলটা আছে বা এই সময় যে তোমাদের কোশ্চেনটা আছে, যেটা হলো অ্যাসিডের ক্রম অনুযায়ী সাজাও। একটা দেওয়া আছে অ্যাসিটিলিন, এটা হচ্ছে ইথিলিন, আর একটা যে মলিকুল আছে সেটা হলো ইথেন। এখানে দেখো অ্যাসিটিলিনের যে কার্বনগুলো রয়েছে, এই কার্বনগুলো হলো sp হাইব্রিডাইজড। ইথিলিনের যে কার্বনগুলো রয়েছে সেটা হলো sp2 হাইব্রিডাইজড, আর ইথেনের যে কার্বন পরমাণুগুলো রয়েছে সেগুলো হলো sp3 হাইব্রিডাইজড। আর আমরা জানি যে কার্বনগুলো sp হাইব্রিডাইজড হয় তার ইলেকট্রোনেগেটিভিটির মান বেশি হয়। ইলেকট্রোনেগেটিভিটির মান তাহলে বেশি হবে কার, অ্যাসিটিলিনের ইলেকট্রোনেগেটিভিটির মান সবচেয়ে বেশি হবে। তাহলে এর মাঝের যে C এবং H এর যে মাঝের বন্ধনটা, এই বন্ধনটা বেশি পরিমাণ পোলারাইজড হয়ে যাবে, অর্থাৎ এই বন্ধনজোড় ইলেকট্রনটা কার্বনের দিকে বেশি পরিমাণ শিফট হবে এবং H+কে সহজেই এই অ্যাসিটিলিন বর্জন করতে পারবে। তাহলে যদি আমরা অ্যাসিটিলিনকে 1 নাম্বার দিই, ইথিলিনকে 2 নাম্বার, আর ইথেনকে যদি আমরা 3 নাম্বার দিই, তাহলে 1 নাম্বারটা হবে সবচেয়ে বেশি শক্তিশালী অ্যাসিড, তারপরে 2 নাম্বারটা, তারপর সবচেয়ে কম হবে 3 নাম্বার। এরপরে তোমাদের যে এক্সাম্পলটা আছে সেটা হলো একটা কার্বক্সিলিক অ্যাসিড, একটা অ্যালকোহল, অ্যাসিটিলিন এবং অ্যামোনিয়া। অ্যাসিড যে রয়েছে সেই পরমাণুতে 2টো অক্সিজেন পরমাণু রয়েছে, ঠিক আছে, 2টো অক্সিজেন পরমাণু রয়েছে, যেটা হলো মোর ইলেকট্রোনেগেটিভ,
তাহলে এই যে মাঝের হাইড্রোজেন এবং অক্সিজেনের মাঝের যে বন্ধনটা, সেই বন্ধনটা সহজে ভেঙে যাবে এবং H+কে সহজেই বর্জন করবে এই কার্বক্সিলিক অ্যাসিডটা। অর্থাৎ এই কার্বক্সিলিক অ্যাসিডের যে অ্যাসিডের ক্ষমতা সেগুলো বাকি তিনটের থেকে সবচেয়ে বেশি হবে। তারপরে দেখো OH এর যে ইলেকট্রন নেগেটিভিটি এই বাকি যে দুটো কার্বন বা নাইট্রোজেন দেখতে পাচ্ছ তাদের থেকে বেশি হয় এবং সেই জন্য ROH এর ইলেকট্রন নেগেটিভিটি তারপরে হবে, অর্থাৎ সেকেন্ড পজিশানে থাকবে ROH এর অ্যাসিডের স্ট্রেংথ। তারপরে আমরা যদি দেখি অ্যাসিটিলিন এবং NH3 মধ্যে, যদিও N এবং C এর মধ্যে N এর ইলেকট্রন নেগেটিভিটি মান বেশি, তাহলে তোমাদের মাথায় আসতেই পারে যে NH3 সহজে হাইড্রোজেনকে বর্জন করতে পারবে, কিন্তু সেটা হয় না। তার পরিবর্তে অ্যাসিটিলিনই সবচেয়ে বেশি অ্যাসিড ক্যারেক্টার দেখায়, কারণ অ্যাসিটিলিনের যে কার্বনগুলো রয়েছে দুটো কার্বনই কিন্তু sp হাইব্রিডাইজড, সেই জন্য অ্যাসিটিলিনের অ্যাসিড ক্যারেক্টার NH3 থেকে বেশি হয় আর সবচেয়ে কম হয় NH3। এরপরে তোমাদের যে কোশ্চেনটা আছে সেটা অ্যাসিডের ক্রমানুযায়ী সাজাও। এরপরে CH4 NH3 H2O আর HF। দেখো এখানে দেখো হাইড্রোজেনগুলো সব ক্ষেত্রেই কমন, অর্থাৎ আমাদের যেগুলো চেঞ্জ আছে সেগুলো আমাদের দেখতে হবে, অর্থাৎ কার্বন দেখতে হবে, নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিন। এখানে এই চারটে অ্যাটমের মধ্যে ফ্লোরিনের যে ইলেকট্রোনেগেটিভিটির মান সবচেয়ে বেশি হয়, তারপরে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, তার সবচেয়ে শেষে হয় কার্বন। তাহলে আমরা বলতে পারি HF যে মলিকুলটা রয়েছে এই HF মলিকুলটা মোর পোলারাইজড হবে এবং H+কে সহজে বর্জন করতে পারবে, অর্থাৎ HF-এর যে অ্যাসিডের ক্ষমতাটা সেটা সবচেয়ে বেশি হবে, তারপরে H2O হবে, তারপরে NH3, তারপর সবচেয়ে কম হবে CH4 এর। তোমরা দেখতে পাচ্ছ যে ইন্ডাকটিভ এফেক্ট আলোচনা করার সময় আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ইলেকট্রোনেগেটিভিটির মানকে আমরা প্রাধান্য দিচ্ছি, কারণ ইন্ডাকটিভ এফেক্ট তৈরি হয় ইলেকট্রোনেগেটিভিটির জন্য কোনো একটা অ্যাটমে। তাই ইন্ডাকটিভ এফেক্ট আলোচনা করার সময় আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ইলেকট্রোনেগেটিভিটিকেই টানি। এরপরে তোমাদের যে কোশ্চেনটা আছে যেটা হলো অ্যাসিডের ক্রমানুযায়ী সাজাও। এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড আছে, এটা অ্যাসিডিক অ্যাসিড, এটা হলো প্রোপানোয়িক অ্যাসিড, আর এটা হলো 2-মিথাইল প্রোপানোয়িক অ্যাসিড। ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে H অ্যাটমটা যুক্ত আছে কার সাথে? কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটার সাথে। এই যে H অ্যাটমটা না কারো কাছ থেকে ইলেকট্রন টানে বা কাউকে ইলেকট্রন দেয়, অর্থাৎ এই যে মাঝের যে বন্ধনটা, এই মাঝের বন্ধনটা সহজেই ব্রেকআপ করতে পারবে, কারণ এই হাইড্রোজেনটা কোনো ইলেকট্রন প্রদান করছে না, অর্থাৎ এই অক্সিজেনের মাথায় যে ইলেকট্রনের ঘনত্ব সেটা কোনোভাবেই প্রভাবিত করছে না, অর্থাৎ জেনারেলভাবে যেমনভাবে বন্ধনটা ভাঙে সেরকমভাবেই সহজেই এই অক্সিজেনের মাথায় বন্ধনটা উঠে যাবে এবং সহজে H+কে বের করবে। কিন্তু আমরা যদি অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে দেখি, এখানে একটা CH3 গ্রুপ যুক্ত আছে, অর্থাৎ আমরা জানি CH3 গ্রুপ হলো একটা +I এফেক্টিং গ্রুপ, অর্থাৎ সে ইলেকট্রনকে অপরের দিকে বিকর্ষণ করে, অর্থাৎ এ কী করবে? ইলেকট্রনকে এই কার্বক্সিলিক অ্যাসিডের গ্রুপের দিকে বিকর্ষণ করবে, ফলে এই বন্ধন হয়ে অক্সিজেনের মাথায় ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করবে। এই অক্সিজেনের মাথায় ইলেকট্রনের যে ঘনত্ব সেটা বৃদ্ধি করবে। অক্সিজেনের মাথায় ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করলে এই O এবং H এর মাঝের যে বন্ধনটা সহজে ভাঙতে পারবে না, কারণ এই অক্সিজেনের মাথায় যদি ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পেয়ে যায় তাহলে এই বন্ধন জোড় ইলেকট্রনটাকে অক্সিজেনের মাথায় উঠবে? সহজে উঠবে না। আর সহজে যদি এই বন্ধনটা ব্রেক না করে তাহলে এই হাইড্রোজেনটা রিলিজ হবে না, ফলে কি হয়? অ্যাসিডিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিডের মতো কাজ করবে। অর্থাৎ ফর্মিক অ্যাসিড এবং অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে যদি আমরা তুলনা করি তাহলে ফর্মিক অ্যাসিডের যে অ্যাসিড ক্ষমতা সেটা অ্যাসিডিক অ্যাসিডের থেকে বেশি হবে। প্রোপানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে কি হয়? দুটো কার্বন অ্যাটম ইলেকট্রনটাকে এই কার্বক্সিলিক অ্যাসিডের দিকে ঠেলছে, ফলে এই অক্সিজেনের মাথায় যে ইলেকট্রনের ঘনত্ব সেটা অ্যাসিডিক অ্যাসিডের থেকেও বেড়ে যায়। বেড়ে যাওয়ার ফলে এই অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধনজোড় ইলেকট্রনটা আছে সহজে অক্সিজেনের মাথায় আসতে পারে না এবং হাইড্রোজেন প্লাসকে বর্জন করতে পারে না। ফলে অ্যাসিডিক অ্যাসিড এবং প্রোপানোয়িক অ্যাসিডের মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে দেখব যে অ্যাসিডিক অ্যাসিডের অ্যাসিড ক্ষমতা প্রোপানোয়িক অ্যাসিডের থেকে বেশি হয়। এরপরে যদি আমরা
টু মিথাইল প্রোপানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে দেখি, এখানে দেখো 3টে কার্বন অ্যাটম ইলেকট্রনকে কার্বক্সিলিক অ্যাসিডের দিকে ঠেলছে, তার মানে এ সবচেয়ে কম অ্যাসিড ক্যারেক্টার দেখাবে। তাহলে ফর্মিক অ্যাসিড হবে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড, তারপরে অ্যাসিডিক অ্যাসিড, তারপরে প্রোপানোয়িক অ্যাসিড, তারপরে টু মিথাইল প্রোপানোয়িক অ্যাসিড। এরপরে তোমাদের কোশ্চেন আছে, দেখো মাইনাস আই এফেক্টিং পাওয়ার অফ দ্য গিভেন গ্রুপ। এই যে 3টে গ্রুপ রয়েছে, এই 3টে গ্রুপের মধ্যে মাইনাস আই এফেক্টিং পাওয়ার কার বেশি এবং কার কম হয়, বা এদের ক্রমটা নির্ণয় করতে বলেছে। এক্ষেত্রে দেখো আমরা প্রথমেই বলেছি যে কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাথায় যদি পজিটিভ চার্জ থাকে তাহলে সে হবে মোর মাইনাস আই এফেক্টিং পাওয়ার যুক্ত গ্রুপ। এখানে দেখো NH3 মাথায় এই নাইট্রোজেনের মাথায় একটা প্লাস চার্জ আছে। প্লাস চার্জ থাকার জন্য কি হবে, এই NH3টা সবচেয়ে বেশি মাইনাস আই এফেক্টিং পাওয়ার যুক্ত গ্রুপের মতো কাজ করবে। তারপরে NO2 এবং CN এর মধ্যে যদি আমরা আলোচনা করি তাহলে দেখো NO2তে টোটাল 3টে ইলেকট্রোনেগেটিভ যুক্ত গ্রুপ যুক্ত আছে, কিন্তু যেখানে CN এর ক্ষেত্রে 2টো ইলেকট্রোনেগেটিভ যুক্ত গ্রুপ যুক্ত আছে। তাহলে আমাদের হবে যে NO2 CN এর থেকে শক্তিশালী মাইনাস আই এফেক্টিং গ্রুপ, অর্থাৎ ক্রমটা হবে বন্ড NH3 প্লাস, তারপরে বন্ড NO2 ইজ গ্রেটার দেন বন্ড CN, অর্থাৎ আমাদের যে ক্রমটা হবে 1 গ্রেটার দেন 2 গ্রেটার দেন 3, অর্থাৎ এ হবে সঠিক উত্তর। তো এরপরে দেখো তোমাদের যে কোশ্চেনটা আছে সেটা হলো হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট ফর ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্টের জন্য কোন স্টেটমেন্টটা সঠিক। প্রথমে দেখো কি বলা আছে, দিস অ্যাবাউট দ্য ট্রান্সফার অফ লোন পেয়ার ফ্রম মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম টু লেস ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। দেখো এখানে কি বলেছে, লোন পেয়ারটার যে ট্রান্সফার হয় সেটা লোন পেয়ারে ট্রান্সফার হয়, কিন্তু আমরা কি জানি যে কোনো একটা অ্যাটমের যদি সিগমা বন্ধন থাকে এবং ওই সিগমা বন্ধনের যে ইলেকট্রনগুলো সেই ইলেকট্রনটারই কেবলমাত্র মোর ইলেকট্রোনেগেটিভ যুক্ত অ্যাটমের দিকে শিফট ঘটে। তাহলে আমরা যদি এখানে লোন পেয়ার যেহেতু বলেছে তো সেই জন্য এই অপশান এটা হবে ভুল, কারণ এখানে লোন পেয়ারের জায়গায় হবে সিগমা পেয়ার। সিমিলারলি দেখো 2 নাম্বার যে অপশানটা রয়েছে সেখানেও লোন পেয়ার দেওয়া আছে, তাহলে 2 নাম্বারটাও হবে ভুল। 3 নাম্বারে বলা আছে কি, ইনক্রিজ উইথ ইনক্রিজিং ডিস্ট্যান্স। আমরা কি জানি যে ইন্ডাকটিভ এফেক্ট ডিস্ট্যান্সের উপর খুবই নির্ভর করে, এবং আমরা একটা কার্বন চেনের ক্ষেত্রে দেখেছিলাম যে 3টে কার্বন দিয়ে যদি একটা শৃঙ্খল থাকে এবং তার সাথে যদি মোর ইলেকট্রোনেগেটিভ যুক্ত কোনো একটা অ্যাটম যুক্ত থাকে তাহলে কি হয়, ইলেকট্রোনেগেটিভ যে অ্যাটমটা সেটা হয় মাইনাস, এবং এইভাবে কার্বনগুলো প্লাস হয়। এটা প্রথমের কার্বনটা হয় ডেল প্লাস, দ্বিতীয় কার্বনটা হয় ডবল ডেল প্লাস, তৃতীয় কার্বনটা হয় ট্রিপল ডেল প্লাস, এবং এই যে তৃতীয় কার্বনটা এর চার্জটা হয় খুবই কম। অর্থাৎ দেখো মোর ইলেকট্রোনেগেটিভ যুক্ত অ্যাটমের থেকে যত দূরে সরে গেছে তত তার চার্জটা কমে গেছে, অর্থাৎ ডিস্ট্যান্স বাড়ার সাথে সাথে যে ইন্ডাকটিভ এফেক্টের যে ক্ষমতা সেটা হারিয়ে গেছে, অর্থাৎ ইনক্রিজিং উইথ ইনক্রিজিং ডিস্ট্যান্সটা হবে ভুল একটা অপশান। দিয়ে কি বলা আছে যে ইমপ্লাইজ দ্য অ্যাটম এবিলিটি টু কজ বন্ড পোলারাইজেশন। এই অ্যাটমটার ক্ষেত্রেই তোমরা দেখো যে একদিকটা হয়ে গেছে মাইনাস চার্জ আর একদিকটা হয়ে গেছে প্লাস চার্জ, অর্থাৎ এই মলিকুলটা একটা পোলার মলিকুলে পরিণত হয়েছে। তাহলে অপশান ডিটা হবে কারেক্ট অ্যান্সার। এরপরে কোশ্চেনে কি বলা আছে যে মাইনাস আই এফেক্টিং পাওয়ার অফ গিভেন গ্রুপ ইজ। প্রথমে দেখো দেওয়া আছে একটা বন্ড CN গ্রুপ, বন্ড NO2, বন্ড NH2 এবং বলা আছে বন্ড F। এখানে দেখো NO2টার ক্ষেত্রে কি হয়, দেখো 3টে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যুক্ত আছে, তাহলে আমরা বলতে পারি যে 2 নাম্বারটা হবে মোর মাইনাস আই এফেক্টিং গ্রুপ। তারপরে দেখো CN, এই CN এর ক্ষেত্রে কি হয়, সিটা ট্রিপল বন্ডের মাধ্যমে নাইট্রোজেনের সাথে যুক্ত থাকে, অর্থাৎ এই যে কার্বনটা এই কার্বনটা একটা মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মতো কাজ করে। তাহলে CN এর ক্ষেত্রে দেখো 2টো অ্যাটম ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যুক্ত আছে। এরপরে যে শক্তিশালী গ্রুপটা মাইনাস আই এফেক্টিং পাওয়ার যুক্ত সেটা হবে CNটা, অর্থাৎ 1 নাম্বার যে গ্রুপটা। এরপর দেখো ফ্লোরিন এবং NH2-র মধ্যে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটির মান সবচেয়ে বেশি হয়, কারণ ফ্লোরিনটা হলো হ্যালাইড অ্যাটম একটা, সেই জন্য হবে 4 নাম্বারটা হবে
3 নাম্বারের থেকে বেশি, অর্থাৎ আমাদের যে ক্রমটা সেটা হবে এ হবে সঠিক উত্তর। এরপরে তোমাদের যে কোশ্চেনটা আছে সেটা হলো হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট ফর দ্য ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্টের জন্য কোন স্টেটমেন্টটা কারেক্ট? ইন্ডাকটিভ এফেক্ট ইজ এ পার্মানেন্ট এফেক্ট, এটা ঠিক বটে। ইট ইজ এ সিগমা বন্ড প্রপার্টি, হ্যাঁ বন্ড, এই সিগমা বন্ড বরাবর শিফট হয় ইলেকট্রনের, অর্থাৎ ইট ইজ এ সিগমা বন্ড প্রপার্টি, এটাও ঠিক। ইট পোলারাইজড এ মলিকুল, হ্যাঁ এটাও ঠিক, কারণ এক্স এবং সি এর মধ্যে এক্স হয় মাইনাস আর সি হয় প্লাস, অর্থাৎ এই মলিকুলটার মধ্যে একটা পোলারিটির সৃষ্টি হয়ে গেল, অর্থাৎ মলিকুলটাকে পোলার করে দিল, অর্থাৎ সিটাও ঠিক। অর্থাৎ আমাদের যে মেন অ্যান্সার সেটা হবে ডি, অল অফ দ্য এবাভ। এই এক্সাম্পলটা দেখো, ক্ষারকীয়তার ক্রম অনুযায়ী একটু অন্য ধরনের কোশ্চেন। এখানে দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু নাইট্রোজেন অ্যাটম যুক্ত আছে। আর ক্ষারকীয়তা মানে আমরা জানি কি, যে সব যৌগগুলো সহজেই তার লোন পেয়ারকে ডোনেট করতে পারবে অন্য একটা অ্যাটমকে, সে হবে শক্তিশালী ক্ষারক। এখানে দেখো নাইট্রোজেন যেহেতু সব ক্ষেত্রেই আছে, তাহলে আমরা পাশের যে কার্বনগুলো সেগুলোকে আমরা কনসিডার করব। এটা হলো একটা পাইপেরিডিন মলিকিউল। এখানে যে কার্বনগুলো আছে, এই কার্বনগুলো দেখো sp3 হাইব্রিডাইজড, অর্থাৎ এই যে কার্বনগুলো এগুলো কিন্তু এই নাইট্রোজেনের ইলেকট্রনকে টেনে নেবে না বেশি, অর্থাৎ এই নাইট্রোজেনের মাথায় যে ইলেকট্রনের ঘনত্ব সেটা সেই যেমন আছে সেরকমই রয়ে যায়, অর্থাৎ এ অন্যকে সহজেই ডোনেট করতে পারে। অর্থাৎ পাইপেরিডিন যে অণুটা তার ক্ষারকীয়তা সবচেয়ে বেশি হয়। তাহলে আমরা যদি এটাকে 3 ধরি, তাহলে 3-এর ক্ষারকীয়তা সবচেয়ে বেশি হয়। এরপরে আমরা যদি, এটা হলো পাইরল মলিকুল, এটা হলো পিরিডিন মলিকুল। যদি আমরা পিরিডিন মলিকুলটার ক্ষেত্রে দেখি, এই যে নাইট্রোজেন রয়েছে, এই নাইট্রোজেনের লোন পেয়ার আছে এবং এই লোন পেয়ারটা কোনোরূপভাবে রেজোনেন্সে অংশগ্রহণ করে না। রেজোনেন্স যে ইলেকট্রনিক এফেক্ট, এটাও আমরা আলোচনা করব ধীরে ধীরে। তো এখানে তোমরা এইরকম রাফভাবে জেনে নাও যে এই নাইট্রোজেনের মাথায় যে লোন পেয়ারটা আছে, এই লোন পেয়ারটা কিন্তু কোনোরূপ রেজোনেন্সে অংশগ্রহণ করে না, এবং রেজোনেন্সে অংশগ্রহণ না করার জন্য এই নাইট্রোজেনের মাথায় যে ইলেকট্রনের ঘনত্ব, সেই ঘনত্বই যেমন আছে সেরকমই থাকে। কিন্তু এই কার্বনগুলোর ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু বেশি, সেই জন্য কী হয়, কিছু পরিমাণ ইলেকট্রনকে এরা ইন্ডাকটিভ এফেক্টের মাধ্যমে নিজের দিকে টেনে রেখে দেয়। এর ফলে কিছু পরিমাণ যে ইলেকট্রন ঘনত্ব এই নাইট্রোজেনের কমিয়ে দেয়, ফলে এর যে ক্ষারকীয়তা এই 3-এর থেকে কিছু পরিমাণ কমে যায়, অর্থাৎ মাঝে যে ক্ষারকীয়তার ক্রমটা হবে সেটা হবে 2। কিন্তু পাইরল অণুর ক্ষেত্রে কি হয়, নাইট্রোজেনের যে লোন পেয়ারটা আছে, এই লোন পেয়ারটা রেজোনেন্সের মাধ্যমে মলিকুলটার মধ্যেই ইনভলভ থাকে, ফলে এই নাইট্রোজেনের যে ইলেকট্রনের ঘনত্ব খুবই কমে যায়, ফলে অন্যকে ডোনেট করতেও খুব সহজে চায় না, তাই ক্ষারকীয়তার মানও সবচেয়ে কম হয়, অর্থাৎ সবচেয়ে কম ক্ষারকীয়তা হবে 1 নম্বরের। এক্ষেত্রে দেখো আম্লিকতার ক্রম অনুযায়ী সাজাও। এই কোশ্চেনটা দেখো, অক্সিজেন সব ক্ষেত্রেই আছে, কিন্তু অক্সিজেনের যে পজিশন, সেই পজিশনটা চেঞ্জ হয়েছে। আমরা জানি যে ইন্ডাকটিভ এফেক্ট দূরত্বের উপর নির্ভর করে, আর এই অক্সিজেন হলো একটা মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, অর্থাৎ এই অক্সিজেনটা CO2-র কাছাকাছি অবস্থিত, সেজন্য বেশি করে ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করবে, এবং ওই যে মাঝের বন্ধনটা, সেই বন্ধনটা সহজেই ব্রেক করতে পারবে এবং H+কে রিলিজ করতে পারবে। অর্থাৎ 3 নাম্বার যদি আমরা ওটা ধরি, তাহলে 3 নাম্বারের অ্যাসিড গ্রম সবচেয়ে বেশি হবে। এরপরে দেখো 1 এবং 2-এর মধ্যে যেহেতু 1 নাম্বারে কোনোরূপ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম নেই, সেজন্য বলতে গেলে 2 নাম্বারের অ্যাসিড স্ট্রেংথ সেটা হবে, আর 1 নাম্বারের সবচেয়ে কম হবে। এখানে এই প্রশ্নটাতে দেখো, এখানে এই CO2H যে গ্রুপটা রয়েছে, এই CO2H গ্রুপের অ্যাসিডিটি সবচেয়ে বেশি হবে, কারণ এই গ্রুপটা দেখো সরাসরি স্ট্রং -I ইফেক্টিভ যুক্ত গ্রুপের সাথে যুক্ত আছে, অর্থাৎ এ হবে সবচেয়ে মোর অ্যাসিডিক, এবং বি এরপরে দেখো বি হবে, কারণ এই NH3 যে NH3টা রয়েছে সেটা যেমন এই NH3টার সাথে যুক্ত আছে, এবং তার সাথে সাথে -I ইফেক্টিভ যুক্ত একটা অ্যাসিড গ্রুপের সঙ্গে যুক্ত আছে। তাহলে আমরা বলতে পারি যে এর পরে যে অ্যাসিড ধর্ম প্রদর্শন করবে সেটা হলো বি,
এবং সবচেয়ে কম হবে সি, কারণ এই সিটা দেখো অনেক দূরে, অনেক একটা দুটো তিনটে কার্বন পর একটা NH3 এবং একটা CO2H গ্রুপের সাথে যুক্ত আছে। আর আমরা জানি ইন্ডাকটিভ এফেক্ট দূরত্বের উপর নির্ভর করে, যত দূরত্ব বাড়ে তত ইন্ডাকটিভ এফেক্টের মান কমতে থাকে। তাহলে সি যে অ্যাসিড ক্যারেক্টার দেখাবে সেটা হবে সবচেয়ে কম, অর্থাৎ ক্রমটা হবে A > B > C। এখানে দেখো আমি স্ট্রাকচারগুলো লিখে দিয়েছি যে অক্সালিক অ্যাসিডের স্ট্রাকচার এটা, সাকসিন অ্যাসিডের এটা, ম্যালোনিক অ্যাসিডের এটা, আর এডিপিক অ্যাসিডের হচ্ছে নিচেরটা। আর আমরা জানি যে যত দূরত্ব বাড়ে তত ইন্ডাকটিভ ইফেক্টের মান কমতে থাকে। এখানে দেখো পাশাপাশি দুটো CO2H গ্রুপ অবস্থান করছে, অর্থাৎ এদের যে মাঝের ডিস্টেন্সটা সবচেয়ে কম হয়, সেজন্য কী হয়, অক্সালিক অ্যাসিডের যে হাইড্রোজেন প্লাস আয়নগুলো সহজেই বেরিয়ে যেতে পারে। তার মানে আমরা যদি অক্সালিক অ্যাসিডকে 1, তারপর এটাকে 2, তারপর 3, এটা এমনি 4 ধরি, তাহলে এক নাম্বারের যে অ্যাসিড ক্ষমতা সবচেয়ে বেশি হবে। এরপরে ম্যালোনিক অ্যাসিডের দেখো মাঝে একটি কার্বন আছে, অর্থাৎ একের পর অ্যাসিড ক্ষমতা দেখাবে 3 নাম্বার, তারপরে হবে 2 নাম্বার, তারপরে হবে 4 নাম্বার, অর্থাৎ এটাই হবে অ্যাসিডের ক্রম। আজকে ভিডিওতে এতগুলোই কোশ্চেন ছিল। তো থ্যাংক ইউ ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।